নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আমার প্রিয় গল্পকার শ্রীরূপক চট্টরাজের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প, মন ভালো করা গল্প। গল্পের নাম পাকা দেখা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প পাকা দেখা। এনা বৌদি বারবার করে বলে রেখেছেন, ঠাকুরপো হাতে সময় নিয়ে আসতে হবে পুপুনের পাকা দেখার অনুষ্ঠানে। অয়ন এ কথায় রাজিও হয়েছিল। অয়ন জানে পুপুনের বিয়ে এনা বৌদির আপাতত শেষ কাজ। তাছাড়া প্রবীরদার বয়স হয়েছে, বেশ কয়েক বছর আগেই চাকরি থেকে অবসর নিয়েছেন। এখন প্রবীরদা আর এনা বৌদি ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না। ছেলে পুপুন বাইরে চাকরি করে, অফিসের ছুটি পেলে ও মা বাবার কাছে এসে কটা দিন কাটিয়ে যায়। মেয়ের বিয়ে হয়ে গেছে, ও এখন স্বামী পুত্র নিয়ে বিদেশে থাকে। এই পাকা দেখা অনুষ্ঠান উপলক্ষে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলেই একে একে সল্টলেকের 4 নম্বর ট্যাঙ্কের কাছে ইনা বৌদির ফ্ল্যাটে এসে হাজির হয়েছে। তবে এই বাড়িটাকে সেই অর্থে ফ্ল্যাট বাড়ি বলা যায় না। এর 4 তলায় থাকেন স্বয়ং বাড়ির মালিক, আর 3টে ফ্লোরে আছে 3টি ভাড়াটে পরিবার। এখানেই হবে পাকা দেখার অনুষ্ঠান। অয়নের সল্টলেক সম্পর্কে একটু ভীতি আছে। ওর কাছে এখানকার সব রাস্তাঘাট যেন একই রকম লাগে, সব গলি খুঁজিও তাই। যতবার ও সল্টলেকে আসে ততবারই ওর বাড়ি চিনতে গন্ডগোল হয়ে যায়। কিছুতেই বাড়ির পথ ঠাউর করতে পারে না। বেশ কয়েক পাক ঘোরাঘুরির পর একে ওকে জিজ্ঞেস করে অবশেষে ও বাড়ি খুঁজে পায়। সরকারি অফিসে কাজ করে অয়ন। অফিসের কিছু ডিপার্টমেন্ট কম্পিউটারাইজড হয়ে যাওয়ার ফলে অফিস ম্যানেজমেন্ট কয়েকজন অফিস স্টাফকে কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। এর মধ্যে অয়নেরও নাম আছে। আর এই পুপুনের পাকা দেখার অনুষ্ঠানের সময় অয়নের ওই ট্রেনিং এর টার্ম এসেছে। এই ব্যাপারে অয়ন অনেক চেষ্টা করেও পরের টার্মে ট্রেনিংটাকে শিফট করাতে পারেনি। অগত্যা ওকে এই টার্মটা মেনে নিতে হয়েছে। যদিও ট্রেনিং এর সময় সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তবুও জানে ট্রেনিং এর শেষে ওর সল্টলেক পৌঁছতেই সন্ধ্যে 7টা-8টা হয়ে যাবে। তখন কতটুকুই বা সময় ওখানে থাকতে পারবে সে। তাছাড়া নিজের চাকরির ভবিষ্যতের কথা ভেবে কম্পিউটার ট্রেনিং এর সুযোগটাকেও হাতছাড়া করতে চায়নি। এই সময় ট্রেনিংটা না নিলে ও সিনিয়রিটি লস হয়ে যেত। তাই অয়ন ভেবে রেখেছে অফিস ফেরত সোজা সল্টলেকে চলে যাবে। রাত্রিটা থেকে পরদিন ওখান থেকেই অফিসে চলে যাবে। অফিসের এই হেন ব্যাপারটা অয়ন এটা বৌদিকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্টে রাজি করিয়েছে। আরও কথা দিয়েছে পুপুনের বিয়ের সময় অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে ওখানে গিয়েই থাকবে। আজ সেই দিন, পুপুনের বিয়ের পাকা দেখার অনুষ্ঠান। আজই অয়নের জীবনে যে এরকম একটা ঘটনা ঘটবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। অফিস ছুটির পর অয়ন একটা সল্টলেকগামী বাসে উঠে পড়ল। ও টিকিট কাটবার সময় কন্ডাক্টরকে বলে দিয়েছে যেন 4 নম্বর ট্যাঙ্ক এলে মনে করিয়ে দেন। এমনকি কয়েক মিনিট অন্তর অন্তর রিমাইন্ডারও অয়ন দিয়ে যাচ্ছে। ও জানে 4 নম্বর ট্যাঙ্কের কাছে গেলেই ঠিক ফ্ল্যাট বাড়িটা চিনে নেবে। সল্টলেকে ঢোকার মুখে এক যুবতী কন্ডাক্টরকে ডেকে জোরে জোরে বললেন, একটা টিকিট দিন, কাকুরগাছি থেকে 4 নম্বর ট্যাঙ্ক।
এই কথাটা অয়নেরও কানে গেল। যুবতীর কথা শুনে অয়ন একটু ধাতস্থ হলো। একই স্টপে যখন নামবে তখন ওনার দিকে খেয়াল রাখলেই হবে। তাই অয়ন সচেতন হয়ে ওই যুবতীর উপরই মাঝে মাঝে নজর রাখছে। দু একবার অয়নের সঙ্গে যুবতীর চোখাচোখিও হয়ে গিয়েছে। ব্যাপারটা যুবতীর মোটেই ভালো লাগেনি। আর চোখে সে অয়নের গতিবিধির উপরে লক্ষ্য রেখে চলেছে। যতবার দুজনের চোখাচোখি হয়েছে ততবারই অয়ন নিজের পাপবোধ খণ্ডাতে চেঁচিয়ে কন্ডাক্টরকে বলেছে, 4 নম্বর ট্যাঙ্কেলে বলে দেবেন দাদা। নির্দিষ্ট স্টপেজ আসতেই কন্ডাক্টর আওয়াজ দিল। ওই যুবতী নামলেন, সেই সঙ্গে অয়নও নামল। চারিদিকটা একবার ভালো করে দেখে নিল অয়ন। চিনতে পারল ওর গন্তব্যস্থলের রাস্তা। তারপর রাস্তা পেরোতে গিয়ে দেখে যুবতীটিও ওর আগে রাস্তা পেরিয়ে হনহন করে যাচ্ছে। অয়নও সোজা এগিয়ে যেতে লাগলো। ওদের দুজনের গন্তব্য পথ বোধহয় একই দিকে, তাই অয়ন ওই যুবতীর পিছন পিছন চলতে লাগলো। অন্ধকার নেমে এসেছে, রাস্তার আলোগুলো টিমটিম করে জ্বলছে। রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা, লোকজনের যাতায়াত নেই বললেই চলে। নির্জন রাস্তা, পাশ দিয়ে শুধু হুসহুস করে দু একটা গাড়ি চলে যাচ্ছে। এইভাবে কিছুটা পথ যাওয়ার পর যুবতী পিছন ফিরে অয়নকে আসতে দেখে ঘুরে দাঁড়ালেন। অয়ন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। যুবতী বললেন, আপনি তো মশাই অদ্ভুত লোক। 4 নম্বর ট্যাঙ্ক চিনছিলেন না, আর এখন আমার পিছু নিচ্ছেন। আপনাদের মতন পুরুষেরা অবিবাহিত যুবতী দেখলেই আর নিজেকে ঠিক রাখতে পারেন না, তাই না? অমনি ভেতর ভেতর ছোকচোখানি শুরু হয়ে যায়। এই যে শুনুন, ভালো চান তো কেটে পড়ুন, নইলে কিন্তু। বারে, আমি কোথায় আপনার পিছু নিলাম? আপনি তো আমার আগে আগে যাচ্ছেন। দেখুন, কথা ঘোরাবার চেষ্টা করবেন না। বাসে বসে থাকবার সময় আপনি সমানে আমার দিকে তাকাচ্ছিলেন, আর বাস থেকে নেমেও দেখেছি আমাকে ফলো করছেন। কি চাইছেন বলুন তো? কি আবার চাইব? আপনি আমার দিকে না চাইলেও বুঝলেন কি করে যে আমি আপনার দিকে চাইছি? আপনার জন্য কি রাস্তাঘাটে তাকাতেও পারবো না, হাঁটতেও পারবো না? আচ্ছা ম্যাডাম, আপনি কোথায় থাকেন বলুন তো? সে খোঁজে আপনার কি দরকার? না, মানে আমার কিছু না, তবে এই পাড়ায় থাকলে আমার একটু সুবিধে হতো, এই আর কি। দেখুন, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি এই পাড়ায় থাকি কিনা জিজ্ঞেস করছেন, এরপর আমার নাম ঠিকানা জিজ্ঞেস করবেন না? তাতে আপনার আপত্তি থাকলে করব না। আমার আপত্তির কথা তুলছেন? দেখুন, সব জিনিসের একটা সীমা আছে। একজন অচেনা অপরিচিত লোক। এই দেখুন, আপনি বড্ড রেগে যাচ্ছেন। রাস্তায় দাঁড়িয়ে আবার সিন ক্রিয়েট করছেন। জানেন তো, মেয়েরা একটুতেই তেলে বেগুনে জ্বলে ওঠে, উল্টোপাল্টা বকে, আবার ঝগড়াও করে। কি আজে বাজে কথা বলছেন? আপনি আমাকে ফলো করছেন আর আমি আপনাকে ছেড়ে দেবো ভাবছেন? এক্ষুনি পাড়ার লোক ডেকে আপনার ব্যবস্থা আমি করছি। আচ্ছা, মুশকিলে পড়া গেছে দেখছি। এমনিতেই আমার দেরি হয়ে গেছে, আপনি এখন আমার পথ আটকে আমার সঙ্গে বাকবিতণ্ডা করছেন। আপনার কি বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই? হয় আপনি এগিয়ে যান, নইলে আমার পথ ছাড়ুন। এখন আমাকে যেতে দিন। কি বললেন? আমি আপনার পথ আটকেছি? তা না তো কি। দেখুন, আপনার মুখ ঝামটায় আমার মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এই অচেনা জায়গায় আমি যেখানে যাচ্ছি সেটাও গোলমাল হয়ে গেল। আপনার মতো অসভ্য লোকের এমনই হওয়া উচিত। শুনুন ম্যাডাম, ভদ্রভাবে কথা বলুন। আমারও ধৈর্যের একটা সীমা আছে, তা কিন্তু বলে দিচ্ছি। থাক থাক, খুব হয়েছে। চোরের মায়ের বড় গলা। জেনে শুনে অন্যায় করবেন আর বললেই দোষ। আজকের মতো ছেড়ে দিলাম, ভবিষ্যতে এটা মাথায় রাখবেন। যত সব। তারপর যুবতী হনহন করে চলে গেলেন। অন্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল, আচ্ছা মেয়ের পাল্লায় পড়েছিলাম রে বাবা।
এমন এক অযাচিত কাণ্ডে জড়িয়ে পড়ে ওকে অপদস্থ হতে হবে ভাবতেই পারেনি। এই অচেনা পাড়ায় আর একটু হলে মান সম্মান নিয়ে টানাটানি হতো। এরকম একটা উটকো ঝামেলায় জড়িয়ে পড়লে হয়েছিল আর কি। তখন আর এই সমাজে মুখ দেখাতে হতো না। সংসার করা তো দূরের কথা, এসব মেয়েঘটিত কেসে ফেঁসে গেলে কেউ আর সাত পাকে বাঁধতেও চাইবে না। সারা জীবনে আইবুড়ো নামও ঘুষবে না কখনো। নয়নের খিঁচড়ে যাওয়া মনটা একটু হালকা হলে ও এনাবতীর বাড়িতে গেল। এত দেরিতে অয়নকে আসে দেখে ইনাবতী একচোট নিলেন, বললেন, অয়ন, এক মাঘে শীত কিন্তু যায় না, তোমারও বিয়ে হবে, তখন একেবারে সুদে আসলে তুলে নেব, মনে রেখো। এখন আর কি, যাও এবার হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। সারাদিন অফিসে তোমার অনেক খাটাখাটনি গেছে তো। অয়ন কথা না বাড়িয়ে ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে এসে দাঁড়ালো। ইনা বৌদি বললেন, আর দেরি করো না ঠাকুরপো, তুমি আর তোমার দাদা খেয়ে নাও। ওদিকে টেবিলে গিয়ে বসো। উপরের বৌদি আর তার মেয়ে মেঘনাকে ডেকে পাঠিয়েছি, ওরা এলে তোমাদের সঙ্গে বসে যাবে। আমি দেখি এখনো কারা খেতে বাকি আছে। ঘরোয়া অনুষ্ঠান, অধিকাংশ আত্মীয় স্বজন খেয়ে দিয়ে চলে গেছেন, বাকি অনেকেই যাওয়ার মুখে। কেউ কেউ বিদায় শুভেচ্ছা জানাচ্ছেন। ইনা বৌদি হাত নেড়ে সম্ভাষণ করছেন। এমন সময় উপরের সিঁড়ি বেয়ে মেঘনা ও বৌদিকে আসে দেখে ইনা বৌদি বললেন, আসুন আসুন দিদি, ওদিকের টেবিলে আপনার দাদা বসে আছেন, আপনারা ওখানেই বসে পড়ুন। মেঘনা ওদিকে যেতেই থমকে দাঁড়ালো। মাকে বলল, মা, তোমাকে বলেছিলাম না, ওই দেখো, ওই ভদ্রলোক কি আমার পিছু নিয়েছিলেন, ওনাকেই তো আমি রাস্তায় দু চার কথা শুনিয়ে দিয়েছি। এখন ওনার সামনে বসে কি করে বলো? না না না, আমি কিছুতেই ওনার সামনে বসে খেতে পারবো না মা। ইনামতি ওদের দুজনকে একপাশে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতে দেখে কাছে এসে বললেন, কি হলো দিদি, কথা পরে হবে, এখন চলুন বসে পড়ুন। আপনি এখন বসবেন না দিদি? না ভাই, আমি পরে বসবো, একটু দেখে শুনে নি তারপর। আমরা তো বাড়ির লোক, তার চেয়ে বরং আপনার সঙ্গে আমরাও বসে পড়বো। না না দিদি, উনি আর অয়ন ঠাকুরপো আপনাদের জন্য খেতে বসতে পারছেন না। চলুন চলুন, তাড়াতাড়ি বসে পড়ুন। আচ্ছা, অয়ন ঠাকুরপোকে, ওনাকে তো এই বাড়িতে কখনো দেখিনি। ও এখানে খুবই কম আসে, খুব ভালো ছেলে, সম্বন্ধ করতে পারেন, সরকারি চাকুরে। তবে ওর একটাই দোষ, ও কিছুতেই এক চান্সে বাড়িটা চিনে আসতে পারে না, সব নাকি ওর তালগোল পাকিয়ে যায়। এই তল্লাটে ওর শ্বশুর বাড়ি হলে যে কি করবে কে জানে। ওর নাকি সল্টলেকের রাস্তাঘাট সব একই রকম লাগে। এবার চলুন, বাকি কথা পরে হবে। মেঘনা ও বৌদি খাবার টেবিলের কাছে যেতেই প্রবীরদা বললেন, আসুন আসুন বসুন। অয়ন মেঘনাকে দেখেই লাফিয়ে উঠল, বলল, এ কি, আপনি আপনি এখানে, এবারেও আমার সামনে? এনামতি বললেন, কি অয়ন ঠাকুরপো, তুমি চেনো নাকি? কি যে বলেন আপনি, চিনব না আবার? ওনার জন্যে আপনাদের এ পাড়ায় কোনো ছেলের কি ঢোকবার জো আছে নাকি? বাম্পা, যা মেয়ে, কেউ সামনে পড়লেই করকে দেবে। আজ এখানে আসবার পথে আমার যা অবস্থা করে ছেড়েছিল তা আমি জানি। কোনো রকমের নিজের প্রেস্টিজ বাঁচিয়ে এখানে এসেছি, তাই তো আমার এখানে আসতে দেরি হলো। মেঘনা লজ্জারাঙা মুখে বলল, ইনা কাকিমা, উনি বাসে বসে থেকে আমাকে দেখছিলেন, আবার বাস থেকে নেমেও আমাকে ফলো করছেন। আমি তাই প্রোটেস্ট করেছিলাম, রাস্তাঘাটে আমাদেরও একা চলতে হয়, তাছাড়া তখন কি করে বুঝবো যে উনি এই বাড়িতেই আসছেন? মেঘনা ও অয়নের চোখের মুখের অবস্থা দেখে এনা বৌদি বললেন, আমার আর বুঝতে কিছু বাকি নেই ভাই, এখন খেয়ে নাও। আর দিদি, মেঘনার
পাখা দেখার খাওয়া দাওয়ার পর্বটা বাকি রয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলবার ব্যবস্থা করুন। প্রবীরদা চুপচাপ সব শুনছিলেন। এবারে অয়নের পিঠে একটা চাপড় মেরে বললেন, আরে এ তো ডবল পাকা দেখার খাওয়া। তা তুমি ভায়া ডুবে ডুবে জল খাচ্ছ? এ তো দেখছি মেঘ না চাইতেই জল। নয়ন সহাস্যে বলে উঠল, আরে না না, এ তো মেঘ না চাইতেই, এ তো মেঘ না চাইতেই। শেষ হলো আজকের গল্প, শ্রীরূপক চট্টরাজের লেখা মিষ্টি মধুর গল্প পাকা দেখা। আপনাদের কেমন লাগলো গল্পটি? যারা গল্পটি এই চ্যানেলে পুরো শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।